আজকের গল্প ডাক। লেখিকা অমৃতা ব্রহ্ম। পরকাল সম্বন্ধে আমরা সকলেই কম বেশি অজ্ঞ, তবে শুনেছি কারোর পৃথিবী থেকে চলে যাবার সময় হলে নাকি সেখানকার বাসিন্দারা আসেন তাদের প্রিয়জনকে ডেকে নিয়ে যেতে। এরকমই একটা ঘটনার গল্প শুনেছিলাম আমার দাদুর কাছে। তিনি আবার শুনেছিলেন তার জনৈক গুরু ভাইয়ের কাছে। যাক, এবার ঘটনায় আসি। 1912 কি 14 সালের কথা। সদ্য বিপত্নী যামিনী রঞ্জন গুপ্ত কলকাতা হাইকোর্টের ওকালতির পাট তুলে দিয়ে কাশীর পৈতৃক বাড়িতে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। তখন তার বয়স 70-এর কাছাকাছি হবে। যামিনী রঞ্জনের কাশীর বাড়িতে আত্মীয় সমাগম বেশি একটা হতো না। কেবল পুজোর সময়ে দুই ছেলে সপরিবারে এসে কয়েকদিন কাটিয়ে যেতেন। তাই বলে তিনি কিন্তু মোটেই নিঃসঙ্গ জীবনযাপন করতেন না। পরোপকারী, পরিহাসপ্রিয় যামিনী রঞ্জন অল্প দিনের মধ্যেই বাঙালি অবাঙালি নির্বিশেষে স্থানীয় সবারই প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন। তার একতলার সুপ্রশস্ত বৈঠকখানাটি নিয়মিত সান্ধ্য আড্ডা ছাড়াও নববর্ষে, বিজয়া দশমীতে, দোলে, জন্মাষ্টমীতে অতিথি সজ্জনে পূর্ণ থাকত। এইভাবে কাশীতে বছর 12 কাটানোর পর এক শারদোৎসবের শেষে ঘটনাটি ঘটল। বিজয়া দশমীর সন্ধ্যায় প্রত্যেক বছরের মতো সেবারেও যখন যামিনী রঞ্জনের বাড়িতে তার বন্ধুরা উপস্থিত হয়েছিলেন আর পৌরবৃদ্ধরা মিলে সাদর কোলাকুলির শেষে সিদ্ধির শরবত, লাড্ডু, নিমকি, প্যারার সঙ্গে গল্পে গল্পে চলছিল শুভ বিজয়া পালন, ঠিক সেই সময়ই বৈঠকখানার দরজার কাছে এসে দাঁড়ালেন এক সধবা ভদ্রমহিলা। তিনি যামিনী রঞ্জনকে উদ্দেশ্য করে বললেন, এবার চলো। সমবেত ভদ্রলোকেরা তাদের অপরিচিতা এই মহিলার আগমনে ও কথায় বেশ কিছুটা হতচকিত হয়ে পড়লেন। সেই সময়কার সমাজ ব্যবস্থার নিরিখে এভাবে প্রকাশ্যে কোনো ভদ্রমহিলার, হতে পারে তিনি গৃহস্বামীর বিশেষ পরিচিতা, তবুও এভাবে সম্বোধন করাটা বেশ অশোভনীয় ছিল। বাংলাদেশের বাইরে তো বটেই। তাদের এই বিস্ময় বিমূঢ়তার মাঝেই যামিনী রঞ্জন খুব স্বাভাবিকভাবেই, এসে গেছো, চলো তাহলে বলে যেই না কোথাও যাবার উদ্দেশ্যে চেয়ার ছেড়ে উঠলেন, অমনি টলে পড়ে গেলেন মাটিতে, কার্পেটের ওপর। মহাগোলযোগ উঠল ঘরে, মাথায় উঠল পানভোজন। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন কাশীর তখনকার দিনের বিখ্যাত কবিরাজ নিত্যধন বন্দ্যোপাধ্যায়। সবার ভীত দৃষ্টির সামনে তিনি পরীক্ষা করে জানালেন যামিনী রঞ্জন মৃত। আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে তার। শুনে অতিথিরা, বেশিরভাগই যামিনী রঞ্জনের কমবয়সী সমবয়স্ক বৃদ্ধ, খুবই ভয় পেয়ে গেলেন। অসুস্থও হয়ে পড়লেন কেউ কেউ। সেই গোলযোগের মধ্যে রহস্যময়ী সেই নারী যে কোথায় চলে গেলেন তার খোঁজ করার কথা কারোরই মাথায় আর এলো না। বিস্মিত যামিনী রঞ্জনের ছেলেরাও কিছু কম হননি। ঘটনার সময়ে তারা বাড়িতে ছিলেন না। কাশীতে তাদের বন্ধু বান্ধব কিছু কম ছিল না। গিয়েছিলেন তাদের একজনের বাড়িতেই বিজয়া করতে। বৌমারা দুর্গা বাড়িতে গিয়েছিলেন সিঁদুর ফেলতে। নাতি নাতনিরা তাদের মায়ের সঙ্গেই ছিল। বাড়ির লোক বলতে কাজের লোক ভিখু ছিল দোতলায়। নিচে হইচই শুনে নেমে এসে ব্যাপার দেখে সে ছুটল খবর দিতে। খবর পেয়ে ছুটে এসে যখন সব শুনলেন, শোকের থেকে বিস্ময়টাই যেন তাদের বেশি হলো। কে ওই ভদ্রমহিলা? বাবাকে যেতে বলছিলেন কেন? তিনি নিজেই বা কোথায় চলে গেলেন? এই ঘটনার পর একবারও এলেন না কেন? নিজের মধ্যে বহু আলোচনায়ও এসব প্রশ্নের উত্তর পেলেন না দুই ভাই। উত্তর পেলেন কদিন বাদেই। বন্ধুর মৃত্যুশোক সামলে উঠে বন্ধু পুত্রদের সান্ত্বনা দিতে এসেছিলেন জনার্দন চতুর্বেদী, সংস্কৃত চতুর্পাঠীর প্রধান অধ্যাপকদের একজন। সদর দরজা খোলা ছিল। কাজের লোকটি হয়তো কাছেই কোথাও কাজ করছিল। একতলা অন্ধকার দেখে তিনি উঠে পড়লেন ওপরের দোতলায়। এর আগে কখনো এই বাড়ির দোতলায় ওঠেননি তিনি।
যামিনী রঞ্জনের শোবার ঘরে বসেই তখন দুই ভাই শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রিতদের তালিকা লিখছিলেন। তাদের স্ত্রী ছেলেমেয়েরা ছিলেন ভেতরের দিকের ঘরে। যাই হোক, সিঁড়িতে পায়ের শব্দ শুনে বেরিয়ে এসে পিতৃবন্ধুকে ঘরে নিয়ে এলেন তারা। বসতেও বললেন, তবে চতুর্বেদী বসলেন না। তার দৃষ্টি তখন সামনের দেয়ালে নিবদ্ধ। দেয়ালে ঝোলানো যামিনী রঞ্জনের পরলোকগতা স্ত্রীর অয়েল পেন্টিংটার দিকে দেখে তিনি বলে উঠলেন, এই তো সেই ভদ্রমহিলা, ওই দিন যিনি এসে গুপ্তদাদাকে ডেকেছিলেন। কে ইনি? দুই ভাইয়ের মুখে কোনো কথা জোগালো না। বিচক্ষণ বৃদ্ধ চতুর্বেদীও বুঝতে পেরেছিলেন এ ঘরে এত বড় তার ছবি থাকতে পারেন। নির্বাক তিনজনের চোখের সামনে ঘরের টেবিলের ওপর অস্থায়ীভাবে রাখা যামিনী রঞ্জনের ছবির সামনে ধূপের ধোঁয়া পাক খেতে খেতে ঘুরছিল। ধোঁয়ার মধ্যে মনে হলো যেন যামিনী রঞ্জনের মুখে একচিলতে হাসি খেলে গেল।